কয়েক জেলায় বৃষ্টি, বজ্রপাতে ৩ জেলায় ৬ জনের মৃত্যু। প্রতীক পেয়ে প্রচারণায় উপজেলা নির্বাচনের প্রার্থীরা। হবিগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত প্রাইভেট কারের ৫ আরোহী। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Online Properties Limited. এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সবশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই গরম আর বৃষ্টির খবর। প্রায় ১ মাস ধরে চলা তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে চলেছে দেশবাসী। তীব্র তাপপ্রবাহের পর চট্টগ্রাম, ফেনী ও পার্বত্য জেলা দেশের কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। তবে রাঙামাটিতে ৩ জন, কক্সবাজারে 2 জন ও খাগড়াছড়িতে 1 জনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে গত রাত 3:30টার দিকে 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোহাম্মদ নুরুল করিম জানান, আজ রাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে চট্টগ্রাম সহ আশপাশের এলাকায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে রাত ও দিনের তাপমাত্রাও কমবে। যতটুকু খাওয়ার দরকার ছিল এতটুকু হয় নাই, আর একটু হলে একটু ভালো হয়। রাঙামাটিতে সকাল 9টা থেকে শুরু হয় বৃষ্টি। ক্ষণস্থায়ী এই বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে। প্রকৃতিও ফিরে পেয়েছে সজীবতা। দীর্ঘ প্রতীক্ষার পর রাঙামাটিতে বৃষ্টি নামলেও এ সময় বজ্রপাতে 3 জন নিহত হয়েছেন। সকালে রাঙামাটি শহরের সিলেটিপাড়া ও বাঘাইছড়ি উপজেলার রূপাকারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আলহামদুলিল্লাহ ভালো, রাত্রেও হালকা একটু হয়েছিল, স্বস্তির মোটামুটি মানুষ একটু আরামে আছে আজকের দিন। ওয়েদারটা মেঘাচ্ছন্ন থাকায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ফেনীতে সকাল 8:30টার দিকে বজ্রসহ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এতে জনমনে স্বস্তি আসে, কিন্তু এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফেনী আবহাওয়া অফিস জানায়, ফেনীতে সকালে 2 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সকালে বৃষ্টি হয়েছে, এরপর পরিস্থিতি মোটামুটি ভালো, ওয়েদারটা একটু ভালো দেখা যাচ্ছে, একটু স্বস্তি পাইতেছি আমরা। এতদিন তাপমাত্রায় তো মানুষ অশান্তিতে ছিল, আজকে একটু বৃষ্টি হওয়াতে আলহামদুলিল্লাহ মানুষ খুব ভালো আছে এখন। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরে এবং মেঘালয়ে এই মাসের প্রথম সপ্তাহে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এ কারণে নদ নদীর পানি বাড়বে, হাওরেও বন্যা হতে পারে। তাই দ্রুত ক্ষেতের ধান কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা আবহাওয়া পূর্বাভাস থেকে যেটা জানতে পারলাম, আগামী 3 মে থেকে অতিবৃষ্টি এবং পাহাড়ি রলে নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ এবং উপজেলা কৃষি অফিসারবৃন্দ কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন, যাতে তারা ধান পাকার সাথে সাথে দ্রুত কর্তন করে ফেলতে পারে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের আবহাওয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে চলছে ব্রিফিং। ব্রিফিং শেষ হয়েছে। দর্শক, আমরা এখন যুক্ত হচ্ছি সাজেদা সুইটির সঙ্গে, তার কাছ থেকে জানবো বিস্তারিত। সুইটি, কিছুক্ষণ আগে ব্রিফিং চলছিল, আসলে ব্রিফিং থেকে আবহাওয়া অধিদপ্তর থেকে কি বলা হয়েছে সে সবশেষ জানাবেন আমাদের। ফারহিন ঠিকই বলছেন, একটু আগেই ব্রিফিংটা হয়েছে এবং সারাদিন ব্যাপী আসলে আমাদেরকে তারা তথ্য দিচ্ছেন অক্লান্তভাবে। তাদের লোকবল সংকট আছে, কিন্তু তারপর আমরা যখন যেটা জানতে চাচ্ছি জাতিকে জানানোর জন্য, আমাদের মানুষজন যারা অধীরভাবে আছেন একটু সুখবর পাওয়ার জন্য, বৃষ্টির খবর পাওয়ার জন্য, তাদের জন্য তারা সুখবর দেওয়ার চেষ্টা করছেন। এখন আমাদের সঙ্গে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান আছেন, একটু সরাসরি তার কাছ থেকেই জানবো আজকের তাপমাত্রার একটু আপডেটটা জানতে চাচ্ছি। কোথায় কত আছে ছিল, বা বৃষ্টি কোথায় কতটুকু হয়েছে এবং কতটুকু কোথায় হওয়ার সম্ভাবনা আছে? ধন্যবাদ। আজ মে মাসের 2 তারিখ আমাদের যে তাপমাত্রা আমরা রেকর্ড করেছি বিকাল 3টার মধ্যে, সর্বোচ্চ তাপমাত্রা আমরা রেকর্ড করেছি চুয়াডাঙ্গাতে 41.8 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস, এবং শেষের যশোর, ঈশ্বরদী এবং
রাজশাহীতে আমরা 41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করেছি এবং সেই সাথে ঢাকাতে আমরা রেকর্ড করেছি 37.9 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। অর্থাৎ প্রত্যেকটি জায়গাতেই তাপমাত্রা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি কমে গিয়েছে গতকালের চেয়ে। আমাদের হলো আজ চট্টগ্রাম বিভাগে এবং বরিশাল বিভাগে, সেই সাথে সিলেট বিভাগে কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে অনেক জায়গাতে আমাদের বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি দুপুর পর্যন্ত। এবং আগামী 24 ঘন্টা আমাদের যে পূর্বাভাস সেই অনুযায়ী কিন্তু আমাদের চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগের এবং ঢাকা বিভাগের পূর্বের যে অঞ্চলগুলো আছে সেই সব অঞ্চলে বৃষ্টিপাতের আমাদের পূর্বাভাস আছে এবং তাপমাত্রা কি সেটা হলে আগামীকাল আরও একটু কমে যাবে। এবং পশ্চিমাঞ্চল যে অঞ্চলগুলো আছে আমাদের বাংলাদেশের, বিশেষ করে খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ, সেই সব অঞ্চলে তাপমাত্রা থাকবে, হয়তো কিছুটা কমে চলে আসবে, তবে বৃষ্টিপাতের আপাতত ওই সব অঞ্চলের সম্ভাবনা নেই। তবে ঢাকার পূর্বের যে অঞ্চলগুলো আছে সেসব অঞ্চলে বৃষ্টিপাতের আমাদের পূর্বাভাস আছে। তার মানে হচ্ছে আস্তে আস্তে এবার তাপমাত্রাটা কমারই পালা, 11 তারিখ পর্যন্ত আর বাড়ার সম্ভাবনা বা আশঙ্কা নাই। হ্যাঁ, ধন্যবাদ। এখন পর্যন্ত কিন্তু আসলে মূলত তাপমাত্রা কমবে হলো 5 তারিখের পর থেকে। আজ 2 তারিখ, কিন্তু 3 এবং 4 তারিখও কিন্তু তাপমাত্রা এই অবস্থায় থাকবে, হয়তো কোথাও কোথাও কিছুটা কমার সম্ভাবনা আছে। তাছাড়া মূলত যে বৃষ্টির মূল যে বৃষ্টি, সেই বৃষ্টিটা কিন্তু শুরু হবে 5 তারিখের পর থেকে। সে অনুযায়ী কিন্তু তখন থেকে তাপমাত্রা অনেকটা কমে যাবে। তবে এই 2 দিন তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক বা 1 ডিগ্রি বা 2 ডিগ্রি কমে যাবে, কিন্তু ওই সময় বেশি তাপমাত্রা কমে যাবে, কারণ ওই সময় বৃষ্টির প্রবণতা অনেকটা বেড়ে যাবে। অনেক ধন্যবাদ। আমরা আবহাওয়াবিদ আব্দুর রহমান খানের কাছ থেকে জানতে পারছিলাম যে আবহাওয়াটা স্বস্তিকর পর্যায়ে আসলে 5 তারিখ থেকে আমরা পাবো এবং 11 তারিখ থেকে এটা অব্যাহত থাকবে। এই হলো ফারহিন এখানকার অবস্থা, এবং আমরা সুখবরের অপেক্ষা আছি, বৃষ্টির অপেক্ষা আছি, রাজধানীবাসী সহ অন্যান্য সবাই। একদমই তাই, আমরা আসলে বৃষ্টির অপেক্ষায় আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাজেদা সুইটি। দর্শক, রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজেদা সুইটি, জানাচ্ছিলেন দেশের আবহাওয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে। চুয়াডাঙ্গা, রাজশাহী ও যশোর এই 3টি জেলায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড রয়েছে। এপ্রিল হচ্ছে উষ্ণতম মাস, কারণ এই সময়ে সূর্যের আলো লম্বালম্বিভাবে আসে। এছাড়া আর কি কারণ রয়েছে যে জন্য এসব জেলায় তাপমাত্রা বেশি হয়, জানাচ্ছেন জাবেদ আক্তার। 1948 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ডাটা ফ্যাক্ট অনুযায়ী দেশের উষ্ণতম জেলা যশোর, দ্বিতীয় রাজশাহী আর তৃতীয় চুয়াডাঙ্গা। আবার 2005 থেকে চলতি মৌসুম অর্থাৎ 2024 সালের 1 মে পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড করা তাপমাত্রা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডে রাজশাহী ও চুয়াডাঙ্গায় একই অবস্থানে। গত 20 বছরে 7 বার এই দুটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরপরেই যশোরের অবস্থান। 20 বছরে 5 বার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে দেশের উষ্ণতম এই জেলায়। সবশেষ গত 30 এপ্রিল দেশের সর্বোচ্চ 43.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। 35 বছর আগে 1989 সালের 21 এপ্রিল এর চেয়ে বেশি 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বগুড়ায়। আর 52 বছর আগে 1972 সালের 19 মে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল রাজশাহীতে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা যখনই রেকর্ড করা হয় তখনই বেশিরভাগ দেখা যায় যে এই যে লাল চিহ্নটি অংশটি দেখছেন, এখানে যশোর এবং চুয়াডাঙ্গা, এখানে তীব্র তাপপ্রবাহ বিরাজ করে। বাংলাদেশে যশোরের, রাজশাহী এবং তার পার্শ্ববর্তী এলাকা এবং ভারতের পশ্চিমবঙ্গ এলাকা, এই এরিয়াটায় সূর্যের সরাসরি কিরণের কারণে এখানে তাপীয় লঘুচাপ তৈরি হয়। আর হলো যে বৃষ্টিটা না হওয়ার কারণও মূলত এই বর্তমান তাপপ্রবাহের ইন্টেন্সিটিটা বাড়ার একটা কারণ। ঘাম যখন শুকায় তখন শরীর থেকে তাপমাত্রা নিয়ে তারপরে আপনার সেটা জলীয় বাষ্পে পরিণত হয়। কিন্তু জলীয় বাষ্প যদি ঘামটা আমাদের শরীর থেকে না শুকায় তাহলে আপনার ওই গরমটা থেকেই যাচ্ছে শরীরে। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে গরম বাতাস চুয়াডাঙ্গা ও যশোরে ঢোকার কারণেও এই দুই জেলায় গরম বেশি। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চুয়াডাঙ্গা অঞ্চলের দক্ষিণ পশ্চিম এলাকা দিয়ে প্রবেশ করার ফলেও তাপমাত্রাও বেশি থাকে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর ফাতিমা আক্তার। ইন্ডিয়া থেকে শুরু করে আমার এই পশ্চিম অঞ্চলগুলোতে পড়ছে, এই অঞ্চলটা আমার চুয়াডাঙ্গা এবং যশোর, এই বেলটাতে তখন আমার উষ্ণ গরম বাতাসটা অবস্থান করে, আর তার বিপরীত দিকে আমার উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা বিরাজ করে। এই দুটো মিলনস্থলে কিন্তু আমরা ড্রাই লাইন বলছি। এখানে আমার কনভেক্টিভ যে সিচুয়েশন, যেটা আমরা ক্লাউড তৈরি যে সিচুয়েশনটা তৈরি হয়, এই সময়টা যে থার্মাল একটা লো তৈরি হয়, যে উষ্ণ বাতাসের যে অবস্থানটা, এটার কারণে এই অঞ্চলে তাপমাত্রাটা তুলনামূলক আমাদের মধ্যবর্তী এবং
পূর্বাঞ্চলের চেয়ে বেশি থাকে। যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের নাগরিকদের অনেকের প্রশ্ন, ঢাকার তুলনায় এসব অঞ্চলে গাছপালা বেশি থাকলেও গরম বেশি কেন? তো এটা একটা ছোট মাইক্রোক্লাইমেটিক কন্ডিশন। তো মাইক্রোক্লাইমেট দিয়ে তো আসলে পুরো একটা অঞ্চলকে আমরা বিশ্লেষণ করতে পারবো না, এবং এই অঞ্চলে গাছপালা আছে কিন্তু সেই তুলনায় বৃষ্টিপাত না পাওয়ার পিছনে অন্যান্য ফ্যাক্টরগুলোতে আপনাকে সেভাবে ফেভার করছে না। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচন প্রসঙ্গ। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে আজ। প্রতীক পেয়েই প্রচারে নেমেছেন প্রার্থীরা। বগুড়ার আদমদিঘি, দুপচাচিয়া এবং কাহালুর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 29 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়ে আনন্দ প্রকাশ করেন বরগুনা সদর ও বেতাগী উপজেলার প্রার্থী ও সমর্থকরা। নারায়ণগঞ্জের সোনারগাঁ, রূপগঞ্জ ও 2500 উপজেলা নির্বাচনের প্রার্থীরা প্রতীক পেয়েই নেমে পড়েন প্রচারে। নাটোরের লালপুর উপজেলায় চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থীর সবাই প্রতীক পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। টাঙ্গাইলের ঘাটাইল, কালিহাতী ও ভুয়াপুর উপজেলা এবং ঠাকুরগাঁও সদর ও রানীশঙ্কল উপজেলার 21 জন প্রার্থীও পছন্দমতো প্রতীক পেয়েছেন। এছাড়া মানিকগঞ্জে শিবালয়, ঘিওর ও দৌলতপুর, মেহেরপুরের গাংনী, লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ এবং চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই সমর্থকদের নিয়ে প্রচারণায় নেমে পড়েন। দ্বিতীয় ধাপে আগামী 21 মে দেশের 161টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁওয়ের 2টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 21 জন প্রার্থী। প্রতীক বরাদ্দ হওয়ার পরপরই অধিকাংশ প্রার্থী নেমে পড়েছেন প্রচারে। বিস্তারিত জানাতে পৌর শহরের আর্ট গ্যালারি মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এস সামাদ। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ তো দেওয়া হয়েছে, এরপর প্রচারণা নিশ্চয়ই শুরু করেছেন প্রার্থীরা। আপনি আসলে কি দেখতে পাচ্ছেন? যদিও আমি আপনার পেছনে দেখতে পাচ্ছি না কোনো প্রচারণার চিত্র, জানাবেন আমাদের। ধন্যবাদ টুম্পা। আজকে দ্বিতীয় ধাপে অর্থাৎ আগামী 21 মে ঠাকুরগাঁও সদর উপজেলা এবং রানীশঙ্কল উপজেলার যে নির্বাচন অনুষ্ঠিত হবে, দ্বিতীয় ধাপে সকালবেলা প্রতীক বরাদ্দ হয়েছে এবং দুটি উপজেলায় 21 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যানে 4 জন প্রার্থী রয়েছেন, 3 জন ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন, অর্থাৎ ঠাকুরগাঁও সদর উপজেলায় 9 জন রয়েছে। অপরদিকে রানীশঙ্কল উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে 3 জন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং এছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন রয়েছে এবং দুটি উপজেলায় সব মিলে প্রায় 21 জন পদপ্রার্থী এই আগামী দ্বিতীয় ধাপের যে 21 মে যে অনুষ্ঠিত নির্বাচন, সেই নির্বাচিত অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং যেহেতু সকালবেলা অর্থাৎ আজকে সকাল 11টার দিকে রানীশঙ্কল এবং সদর উপজেলার নির্বাচনী যে প্রতীক দেওয়া হয়েছে, তারপর থেকে দেখা যাচ্ছে যে দুপুরবেলার পরপরই থেকে যে নির্বাচনী যে প্রচারণা, এই প্রচারণা আমরা শহরের বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি। যদিও তারা পোস্টার লাগানো, মাইকিং বের করানো সবকিছু শুরু করেছেন এবং কিছুক্ষণ আগেও আমরা দেখছি যে ঠাকুরগাঁও সদর উপজেলা যিনি মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন তিনিও কিন্তু প্রচারণা নেমে গিয়েছেন। আমরা একটু ওনার কাছে জানতে চাইবো, আপনি তো এবারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আজকে থেকে প্রচারণা শুরু হলো, কেমন মনে হচ্ছে এবং নির্বাচনের জয়ের ব্যাপারে কতটুকু আত্মবিশ্বাসী আপনি? ভোটারগুলো আমার সাথেই রয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলায় আমি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। আর 21 মে আমার ভোট, আশা করি আমি বিপুল ভোটে জয়যুক্ত হব। এই নির্বাচনে কি মার্কা নিয়ে নির্বাচন করছেন? ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করছি। প্রচারণায় জনগণ কেমন দেখছে? বিপুল সম্পৃক্ততা কেমন পাচ্ছে? মাঠের অবস্থা অনেক ভালো। ধন্যবাদ টুম্পা। যেমনটি উনি বলছিলেন যে মাঠের অবস্থা অনেকটা ভালোর আশঙ্কা করছে, আর যেহেতু এখন থেকে তীব্র তাপ প্রবাহ চলছে, ঠাকুরগাঁও তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, তেমন কোনো ধরনের প্রভাব না পড়লেও কিন্তু মাগরিবের পরে অর্থাৎ সন্ধ্যা যখন নামে তখন কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচনী যে একটি সরগরম অবস্থা সেটি আরো বেড়ে চলে। এবং যেহেতু আজকে বিকাল থেকে শুরু হলো, আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণা এবং সরগরম যে নির্বাচনী মাঠ এটি আরো বেগবান হবে। টুম্পা। সামাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁওয়ের 2টি উপজেলা পরিষদ নির্বাচনে খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী এম এস সামাদ। মানিকগঞ্জের জেলা প্রশাসক কার্যালয় থেকে উপজেলা পরিষদ নির্বাচনের বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আবুল কালাম আজাদ। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন, এই দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলা প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। আমি এখন আছি মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম এটা
রিটার্নিং কর্মকর্তা, আপনাকে যদি বলি যে এখানে প্রতীক বরাদ্দ চলছে, এখানে সকল প্রার্থী উপস্থিত আছেন। আপনার এই শিবালয় উপজেলার 3 জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান 5 জন, মহিলা ভাইস চেয়ারম্যান 4 জন, আর ঘিওর উপজেলার চেয়ারম্যান প্রার্থী 9 জন, ভাইস চেয়ারম্যান 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 3 জন। দৌলতপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী 6 জন, ভাইস চেয়ারম্যান 3 জন এবং নারী ভাইস চেয়ারম্যান 5 জন। এখানে 3 উপজেলায় ভোটার সংখ্যা 3,60,000-এর উপরে প্রতিটা উপজেলায়। আজকে থেকেই প্রচারণা কিন্তু জোরে সোরেই চলবে। এই ছিল মানিকগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের থেকে প্রতীক বরাদ্দের সর্বশেষ। শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার 2য় ধাপে নির্বাচনের প্রতীক বরাদ্দ শেষ করেছেন শরীয়তপুর জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা। সকাল থেকে নির্বাচন অফিস ছিল লোকে লোকারণ্য, রাস্তায় ছিল মোটরসাইকেলের শোভাযাত্রা। নির্বাচন অফিস কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি রকনুজ্জামান পারভেজ। পারভেজ, শরীয়তপুরে কি নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে কিনা জানাবেন, আর প্রার্থীদের সঙ্গে কি আপনার কথা হয়েছে কিনা? হ্যাঁ টুম্পা, যেমনটা বলেছিলেন যে লোকে লোকারণ্য, আসলে শরীয়তপুর সদরটি একটি যে ঈদের আনন্দের মতোই কিন্তু সকালে বিরাজ করেছিল। অর্থাৎ আমি যদি জানাই যে পুরো এলাকাটাই ছিল মানুষের ঢল, অর্থাৎ আমি যদি দেখাই, এবং প্রত্যেকটা রাস্তায় কিন্তু ছিল মানুষের মোটরসাইকেল শোভাযাত্রা, এবং মোটরসাইকেল নিয়ে কিন্তু প্রত্যেকের মার্কা নিয়ে নেওয়ার জন্য প্রত্যেকে এসেছেন। অর্থাৎ শরীয়তপুরে কিন্তু এটা 2য় ধাপের নির্বাচন হবে, অর্থাৎ এই শরীয়তপুর সদর এবং জাজিরা উপজেলা। আমি যদি শরীয়তপুরে পুরুষ সদর, যেই শরীয়তপুরে 1 আসনের সংসদ সদস্য রয়েছেন, তার ছোট ভাই অর্থাৎ বেলাল হোসেন দীপু, তিনিও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন। অর্থাৎ যদিও নির্দেশনা আছে যে সরকারি অর্থাৎ এমপি মন্ত্রীদের কেউ নির্বাচন করতে পারবে না, কিন্তু তিনিও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং ভাইয়ের বিরুদ্ধে, অর্থাৎ তিনি যেমনটা জানিয়েছেন যে তার ভাই, তার সমর্থন একজন প্রার্থী রয়েছেন উজ্জ্বল আকন, অর্থাৎ তাকে সমর্থন করেছেন। এবং আমি যদি জানাই যে তিনি যেই বিষয়টা আমি এই পর্যন্ত জেনেছি এবং তিনি যেই কথাটি বলেছেন, এই যে এমপির ভাই যে তার ভোটারদের বাধা দিচ্ছে দাঁড়ে দাঁড়ে এবং তারা নিয়মিত ভোট দিতে পারছেন না। এবং আমি যদি আরেকটু জানাই যে এখানে আরেকটু যুগ্ম সাধারণ সম্পাদক তথা শরীয়তপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক, তিনিও কিন্তু উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এখানে কিন্তু ভাইস চেয়ারম্যান রয়েছে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন 2 জন। দুইজনেই অর্থাৎ প্রত্যেকেই কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন এবং তারা কিন্তু ভোটের মাঠ জানান দিচ্ছে যে ভোটারদের দ্বারে দ্বারে তারা যাচ্ছেন। এবং আজকে কিন্তু সকাল থেকে মুখরিত ছিল শরীয়তপুরের প্রত্যেকটি আনাচে কানাচে এলাকায়, অর্থাৎ বিশেষ করে জেলা প্রশাসনের কার্যালয় এবং নির্বাচন অফিসের। আর আমি যদি জানাই টুম্পা, এই যে শরীয়তপুরের যে সংসদ সদস্য, তিনি যেভাবে তার ছোট ভাইকে হুমকি দামকি দেওয়া হচ্ছে সেটার তিনি তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং তিনি আমাকে একটি বক্তব্য আকারে তিনি পেশ করেছেন যে তার ভাইয়ের কারণে তিনি মাঠে নামতে পারছেন না এবং তিনি ভোট প্রার্থনা করতে পারছেন না এবং তাদের ভোটারদেরকে হুমকি দামকি প্রদান করছেন। এই ছিল আমার সর্বশেষ শরীয়তপুর জেলা সদর উপজেলা থেকে। টুম্পা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীয়তপুর থেকে উপজেলা নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রকনুজ্জামান পারভেজ। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সকালে পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রভাবশালী মানুষদের আত্মীয় স্বজন দাঁড়াতে পারবে না এমন তো কোনো বিধান আইনে নাই। ওনারা রাষ্ট্রের নাগরিক হিসেবে দাঁড়াতে পারবেন, ওনারা ভোটে প্রার্থী হবেন। কিন্তু একটাই কথা আমরা বলবো যে ওনারা যদি ওনাদের পদের প্রভাব খাটাতে চান, এইটা আমরা খাটাতে দিচ্ছি না, দেব না। এই ব্যাপারে আমরা কঠিন অবস্থানে থাকবো। আমরা কোনো রকম ধরনের পেশি শক্তি, প্রভাবের বিষয়, কোনো রকম অপশক্তি, খারাপ কাজ আমরা বরদাস্ত করি নাই, করবো না। দেশের খবর এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। ধুলায় ধূসর খুলনা নগরী।
বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শেষ হলো বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং 2024 অনুষ্ঠান। গাজীপুরের রাজেন্দ্রপুরের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান অনুশীলনের সফল সমাপ্তি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বন্ধু প্রতিম সহযোগী দেশগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জোসুয়া লং বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদান ও ধারাবাহিক সাফল্য প্রশংসার দাবিদার। এ অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণের মান ও পেশাদারিত্বে সন্তোষ প্রকাশ করেন তারা। হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল করিম জানান, নিহতদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপায়। তারা ঢাকার সাভা এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন। মাজার জিয়ারতের জন্য পরিবারের সবাই মিলে প্রাইভেট কারে সিলেট গিয়েছিলেন। ফেরার পথে বুধবার রাত 1:30টার দিকে তাদের প্রাইভেট কারটি ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার শাহপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারী, 12 বছর বয়সী এক শিশু এবং প্রাইভেট কারের চালক সহ 3 জন ঘটনাস্থলেই মারা যান। এবারে জনদুর্ভোগের খবর। সিটি কর্পোরেশন ও ওয়াসার সমন্বয়হীনতায় খুলনা পরিণত হয়েছে ধুলার নগরীতে। বছরের পর বছর ধরে চলছে ড্রেনের সংস্কার কাজ ও সড়কে খোঁড়াখুড়ি। রাস্তায় জমিয়ে রাখা মাটি, ইট সুরকির কারণে সৃষ্ট ধুলায় পথচারী ও সাধারণ মানুষ দুর্ভোগের পাশাপাশি রয়েছেন চরম স্বাস্থ্য ঝুঁকিতে। খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই গরমের ভিতরে ঠান্ডা চাই না, একটু খালি ধুলা দিয়ে বাঁচতে চাই। ধুলায় অতিষ্ঠ অসহায় মানুষের এই আকুতি দীর্ঘদিনের। তারপরও উন্নয়নের নামে যখন তখন সড়কে খোঁড়াখুড়ি থামছে না। বছরের পর বছর চলে যায়, কিন্তু সংস্কার কাজ আর শেষ হয় না। ফলে দুর্ভোগেরও কমতি নেই খুলনাবাসীর। ধুলায় ভাই মানে নাক মুখ পুরা একদম কামড়ায় ধরতেছে। এই ভাঙ্গা চূড়া রাস্তায় যে এত ধুলা, সরকার কি দেয় না ভাই? ধুলার জন্য শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। ধুলোবালিতে চললে নাক মুখ আটকে যায়, এতে তো রোগ কিছু সমস্যা হবে। ধুলার কারণে সামনের যানবাহনও ঠিকমতো দেখার উপায় নেই। সড়কের আশেপাশের গাছপালা ও যানবাহন সবই ধুলাময়। পানি ছিটানোর কথা থাকলেও সিটি কর্পোরেশন তা ঠিকমতো করছে না বলে অভিযোগ নগরবাসীর। তবে উন্নয়নের দোহাই দিয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জানান তার সীমাবদ্ধতার কথা। যেহেতু নির্মাণ কাজ চলছে, ড্রেনের মাটি কেটে রাস্তার পাশে রাখা হয়। কনজারভেন্সি বিভাগ থেকে আমরা কিন্তু নিয়মিত আমাদের বড় বড় যে ড্রেনের কাজ হচ্ছে, এই মাটি আমরা নিয়মিত অপসারণ করছি। বিভিন্ন সেবাদাতা সংস্থার সমন্বয়হীনতা, অপরিকল্পিত প্রকল্প গ্রহণ ও ধীরগতি এই দুর্ভোগের জন্য দায়ী বলে মনে করেন পরিবেশবিদরা। উন্মুক্ত জায়গায় বালি, ইট, পাথর, সুরকি রাখা হচ্ছে, যেটার থেকে প্রচণ্ড পরিমাণে বায়ু দূষণ হচ্ছে। এই ব্যাপারে কর্তৃপক্ষের তেমন কোনো মনিটরিং বা কোনো অ্যাকশন মাঠে নাই। বায়ু দূষণের কারণে শ্বাসনালী ও ফুসফুসের ক্যান্সার সহ দেখা দিয়েছে বিভিন্ন রোগের শঙ্কা। ধুলাবাড়ির কারণে তো আমরা তো যাদের শ্বাসকষ্ট বা অ্যাজমা এই ধরনের অসুখ বা যাদের রেসপিরেটরি ডিজিজ আছে, এই ধরনের যেসব অসুখ আছে বা কার্ডিয়াক যাদের প্রবলেম আছে, অ্যালার্জির যাদের প্রবলেম আছে, তাদের সমস্যাগুলো আরও অনেক বেশি ট্রিগার হয়ে যাচ্ছে। মানে অল্পতেই তারা অনেক বেশি অসুস্থতা বোধ করছেন। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।